will again result in growth in length and number of movements এবং আলটিমেটলি আবার কন্ডিশন ফিরে আসবে। ঠিক আছে। The outcome is likely to be an increase in the trip lengths, more trips, and eventually more congestion. Consequently, users, through their modal choices, are recursively influencing the development of the urban transport system. Several North American cities found themselves in a vicious circle that triggered an increasing reliance on road transportation and on the automobile. This vicious circle can be mitigated if urban population economic growth stabilizes অর্থাৎ যদি কোন একটা সিটির বা আরবান এরিয়ার পপুলেশন গ্রোথটা এবং ইকোনমিক গ্রোথটা কমে আসে বা স্টেবল হয়ে যায়, একই জায়গায় আটকে থাকে, সেক্ষেত্রে মেবি এই ডিমান্ড ট্রাভেল ডিমান্ডটাও কমে আসবে বা স্টেবিলিটি অর্জন করবে, যে ক্ষেত্রে হয়তো নতুন স্ট্রাকচারস বা নতুন ফ্যাসিলিটিস এর প্রয়োজনটা কমে আসবে। Lifestyles and preferences change or if alternatives such as public transit are more readily available, ঠিক আছে, অর্থাৎ পাবলিক ট্রানজিট যদি অ্যাভেলেবল থাকে, মাস ট্রানজিট যদি অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে হয়তো ইন্ডিভিজুয়ালের যে নিড বা ডিমান্ড সেটা হয়তো মিটিগেট করা যাবে। সো ট্রেন্ডস ইন আরবান ট্রান্সপোর্টেশন আমরা দেখছি, সেটা তো কতদিন আমরা মনে হয় দেখছিলাম। তো টাইপস অফ কনজেশন, urban mobility also reveals congestion patterns. Daily trips can be either mandatory or voluntary. So দুই ধরনের ট্রিপস হয়। সো ম্যান্ডেটরি ট্রিপস আর ভলান্টারি ট্রিপস। ম্যান্ডেটরি মিনস যেটা করতেই হবে, ওয়ার্ক প্লেস হোম ট্রিপ যেটা, আর ভলান্টারি হচ্ছে শপিং, লেজার ভিজিটস এটসেট্রা। Congestion comes in two major forms. একটা হচ্ছে recurrent congestion, occurs as a consequence of factors that cause regular demand surges on the transport system, such as commuting, shopping, or weekend trips. Because, however, even recurrent congestion can have unforeseen impacts in terms of its duration and severity. Mandatory trips are mainly responsible for the peaks in circulation flows, implying that about half the congestion in urban areas is recurring at specific times of the day and on specific segments of the transportation system. যেমন সকালে 8টা 9টার দিকে বা 10টার দিকে অফিস যাওয়ার সময়, আবার বিকালে 4টা 5টা 6টা 7টা অনেক সময় অপোজিট ডিরেকশনে। নন রিকারেন্ট কন্ডিশন, basically random events, for example accidents, rain, snowstorm, etc. এবং effectiveness is linked with the presence and effectiveness of incident response strategies. অর্থাৎ যদি দুর্ঘটনা ঘটে বা এরকম রাস্তা অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে যে এটা আসলে কতক্ষণ বা কত লম্বা কনজেশন ক্রিয়েট করবে। The major sources of recurring and non-recurring congestion যদি দেখা যায়, 40% হচ্ছে রিকারিং কনজেশন, 25 ট্রাফিক ইনসিডেন্টস, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইস্যু, 25% সেকেন্ড মেজর। এরপর হচ্ছে ওয়ার্ক জোন, যদি কাজ হয়, কাজ করলে ওই জায়গায় কনজেশন হয় কারণ লেন ব্লক করে ফেলে। ওয়েদার কন্ডিশন বড় একটা ফ্যাক্টর, পুয়ার সিগন্যাল টাইমিং একটা ফ্যাক্টর, এবং আদার মাইনর অনেক ফ্যাক্টরের কারণে দেখা যায় যে about 5% টাইমস কনজেশন। সো মেজর সোর্সেস অফ রিকারিং কন্ডিশন যদি দেখো, রিকারিং কন্ডিশন পিকটা কমন হয়, দুইটা পিক বেসিক্যালি পাওয়া যায়, একটা মর্নিং পিক, একটা ইভিনিং পিক। সো মর্নিং পিকে যখন অফিস যাচ্ছে মানুষ, তখন একটা পিক হয়, মেজর ফ্লো। আবার বিকালবেলা ছুটির পরে যখন অপোজিট ডিরেকশনে সে মুভ করে, তখন আরেকটা ইভিনিং পিক পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে মর্নিং পিকটা খুবই কনসেন্ট্রেটেড হয়। ফর এক্সাম্পল 9টার সময় বেশিরভাগের অফিস, 8টা 9টা, সো 7টা থেকে তো 9টা পর্যন্ত পিকটা পাওয়া যাবে। বা কেউ যদি ইয়াও হয় যে 9টার পরে অল্প কিছু সময় পিকটা, অল্প 2-2.5 ঘন্টার মধ্যে পিকটা, কিন্তু ইভিনিং পিকটা হয়তো আর একটু লম্বা হইতে পারে, কারণ সবাই বের হওয়ার সময় সবার এক সময় বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ 4টার সময় বের হয়, কেউ 5টার সময় বের হয়, কেউ 15 মিনিট পরে বের হয়। তো সেখানে পিকটা অনেক সময় একটু এক্সটেন্ডেড হয়, লম্বা। অ্যাভারেজ আওয়ারলি ট্রাফিক অন জর্জ ওয়াশিংটন ব্রিজের উপরে যদি ট্রেন দেখা যায়, এরকম কিছু একটা পাওয়া যাবে। ডিক্লাইন ইন পাবলিক ট্রান্সিট এফিসিয়েন্সি, behavioral and response time effects are also important, as in a system running close to capacity, simply breaking suddenly may trigger what can be known as backward
traveling wave or shock wave. It implies that as vehicles are forced to stop, the bottleneck moves up that location it initially took place at, often leaving drivers puzzled about its cause. হ্যাঁ, so the special convergence of traffic causes a surcharge on transport infrastructures up to the point where congestion can lead to the total immobilization of the traffic. Not only does the massive use of the automobile have an impact on traffic circulation congestion, but it also leads to the decline in public transit efficiency when both are sharing the same road infrastructure. So এটা যেটা বলতেছে যে decline in public transit efficiency যদি পাবলিক ট্রানজিট বা পাবলিক ট্রান্সপোর্ট এবং আমাদের অটোমোবাইল যদি সেম ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে আহ, যেটা হয় যে পাবলিক ট্রানজিটের যে এফিসিয়েন্সি সেটা ডিক্লাইন করে, কারণ যখন কনজেশন হবে তখন দুজনই বসে আছে, কেউ প্রায়োরিটি পাচ্ছে না। সো একইভাবে যে গাড়িতে বসে আছে সে বেশি কমফোর্টেবল, সো পাবলিক ট্রানজিটের এফিসিয়েন্সি কমে আসতেছে। তার মানে সে সময় মতো তার ট্রিপটা মেক করতে পারতেছে না, তার শিডিউলটা ঠিক মতো রাখতে পারতেছে না। মানুষ যারা ইউজার তারা দেখতেছে যে বাস স্টপে ওয়েট করতেছে কিন্তু বাস আসতেছে না, সময় আসার কথা ছিল 8টাতে, আসতেছে 8টা 10-এ। তো যে কারণে তার শিডিউল মেনটেন করতে পারছে না, সে অফিসে ঠিক মতো পৌঁছাতে পারছে না বা ডেস্টিনেশন ঠিক মতো টাইমে পৌঁছাতে পারতেছে না। তো যে কারণে আলটিমেটলি পাবলিক ট্রানজিটের যারা ইউজার তারা সেটা থেকে সরে আসার চেষ্টা করবে। কিন্তু যদি পাবলিক ট্রানজিট বা পাবলিক ট্রান্সপোর্ট যদি সে তার শিডিউল মেনটেন করতে পারে, ফর এক্সাম্পল এমআরটি, যে সে যখন উঠতেছে সে টাইম ফিক্স, সে 8টার সময় আসবে, সে 8টার সময় আসবে, 8টা থেকে এদিক ওদিক হবে না। আবার যাইতে লাগবে মতিঝিল 38 মিনিট, 38 মিনিটে সে পৌঁছে যাবে, এখানেও কোনো জ্যামের কোনো ইস্যু নেই। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু বাই ডিফল্ট সবাই ওই মোডের দিকে শিফট করার চেষ্টা করবে, এবং এটা এমআরটি লাইন 6 এর দিকে তাকাইলে এখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এর কিছু বেনিফিট এখন আছে কম্পেয়ার টু নিচের যে বাস সার্ভিস আছে তার থেকে এর বেনিফিট গুলো অনেক। নাম্বার ওয়ান যে বললাম যে কমফোর্ট আছে, এখন যেহেতু এসি, এসি সিস্টেম, আমাদের কোনো লোকাল বাসে এসি ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাইম, সে জানে যখন উঠতে পারছে তখন সে 38 মিনিটসে পৌঁছে যাবে। তো এটা একটা বড় ফ্যাক্টর, এফিসিয়েন্সি, হ্যাঁ, বা টাইম শিডিউল মেনটেন করা, যেই কারণে এই ট্রানজিট, মাস ট্রানজিট গুলার পপুলারিটিটা বেশি থাকে। কিন্তু যদি অল্টারনেটিভলি নিচে আমার ট্রাভেল টাইম কমে যায়, তখন কিন্তু আবার দেখা যাবে যে কম্পিটিশন শুরু হয়ে যাবে। হুম। So mitigating condition in some areas, the automobile is the only mode for which adequate transportation infrastructures are provided. This implies less capacity for using alternative modes such as transit, walking, and cycling. At some levels of density, no public infrastructure investment can be justified in terms of economic returns. এটা একটা জিনিস বলছে কি, at some levels of density, no public infrastructure investment can be justified in terms of economic returns. সো ডেন্সিটি যদি খুব লো হয়, যেমন সাবার্ব এরিয়া, যদি একটা বাসা থেকে আরেকটা বাসা 1 কিলোমিটার দূর দূরে দূরে হয়, মানে একটা বাসায় আর কয়জন লোক থাকে, তো এখন একটা বাস যদি আমি চালাই সবাইকে যদি আমাকে কানেক্ট করতে হয়, আমাকে হিউজ লম্বা একটা রাউট ফলো করতে হবে। তো আমার যে পরিমাণ এক্সপেন্সেস হবে, যে পরিমাণ বাস লাগবে, আমার সেটা কখনোই ইকোনমিক্যালি ভায়াবল হবে না বা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবেই না। তো ডেন্সিটি যত বেশি বাড়বে ততই কিন্তু এসব মাস ট্রানজিট বা পাবলিক সার্ভিস গুলা দেওয়ার সুবিধা বা সুযোগ বাড়বে। Longer commuting trips in terms of average travel time as a result of fragmented land uses and congestion levels are a significant trend. এই কারণে বেসিক্যালি নর্থ আমেরিকান কান্ট্রিতে দেখবো যে সবাই বেসিক্যালি একটু নিজের বাড়ি, ইন্ডিভিজুয়াল একটা হোমে একটা ফ্যামিলি থাকে, ওখানে কিন্তু অ্যাপার্টমেন্ট সিস্টেম খুব কম। সো যেটা হয় যে অল্প ডেন্সিটি খুবই লো, অল্প মানুষ অনেক এরিয়া জুড়ে থাকে, তো ওইখানে বাস সার্ভিস দিয়ে এদেরকে কানেক্টেড করাটা আসলে কখনো ফিজিবল না। এই জন্য বাস সার্ভিস গুলা ওখানে অতটা ভালো নাই, ইন্ডিভিজুয়াল মোড ট্রাফিক প্যাসেঞ্জার কারই বেশি ইউজ হয়।
Convergence of traffic occurs at major highways that serve vast low density areas with high levels of automobile ownership and low levels of automobile occupancy. তো আলটিমেটলি সাবার্ব এরিয়াতে বিশাল এরিয়া বিশাল এরিয়া জুড়ে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি তারা থাকে। সো তাদের সবারই পার্সোনাল মোড অফ ট্রান্সপোর্ট লাগে, বেসিক্যালি কার। তো এই কার নিয়ে যখন তারা অফিসে যাবে, অফিস তো আবার সেন্ট্রাল এরিয়াতে বা সিটি সেন্টারে, তো সবাই দেখা যাচ্ছে আর বেসিক্যালি একটা কি বলবো, একটা পাতার মতো, পাতার বিভিন্ন অংশ থেকে তারা ট্রাভেল শুরু করে এসে পাতার যে বোটা বেসিক্যালি সেটা ধরে সেন্ট্রালের দিকে আসে। বেসিক্যালি বোটা গুলো হচ্ছে আমার যদি বলি হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে বা হাইওয়ে গুলো। সো আলটিমেটলি ভাস্ট এরিয়া অফ ল্যান্ড থেকে পিপল যেটা করতেছে তারা তাদের ইন্ডিভিজুয়াল গাড়ি নিয়ে, এবং যে গাড়িতে বেসিক্যালি একজন আছে, কারণ ওখানে তো আসলে ড্রাইভার নেই। সো রাইডার বেসিক্যালি ওয়ান অর ওয়ান পয়েন্ট সামথিং, অনেক ক্ষেত্রে দুইজন থেকে, বেশিরভাগ ক্ষেত্রে একজন ওয়ার্ক ট্রিপের জন্য বেসিক্যালি একাই যায়। সো সবাই একটা একটা গাড়ি নিয়ে আসতেছে এবং হাইওয়েতে একই সময় এসে কনজেশন করতেছে, অর্থাৎ সবার ডেস্টিনেশন তো সিটি সেন্টারের দিকে। আবার অপোজিট টাইমে ইভিনিং পিকে আবার উল্টা দিকে তারা ট্রাভেল করতেছে। তো যে কারণে দেখবো যে হাইওয়ে গুলো অনেক মোটা হওয়া সত্ত্বেও ওখানে এই পিক টাইম অর্থাৎ এই ইভিনিং এবং মর্নিং পিকের এখানে কন্ডিশন গুলা খুব সিভিয়ার হয়ে যায়। কনভার্জেন্স অফ ট্রাফিক এই যে অকার করবে বেসিক্যালি যেহেতু সবাই একই দিকে ডিরেকশন ট্রাভেল করছে। The result is energy wasted during congestion and supplementary commuting distances. In automobile dependent cities, a few measures can help alleviate congestion to some extent. যেমন নাম্বার ওয়ান হচ্ছে র্যাম্প মিটারিং। সো র্যাম্প মিটারিং দিয়ে কি করতেছে, বেসিক্যালি হাইওয়ে গুলোতে অ্যাক্সেস করার পয়েন্ট গুলো হচ্ছে এই র্যাম্পস। ঠিক আছে, সাবার এরিয়া থেকে বা যে কোনো লোকালিটি থেকে হাইওয়েতে ওঠার পয়েন্টস গুলো হচ্ছে র্যাম্প গুলো। সো র্যাম্পে যদি মিটার করে, বেসিক্যালি হাইওয়ের বা থ্রু লেন্স গুলাতে কনজেশন বা ডিমান্ড কমায় রাখার জন্য কি করতেছে, এন্ট্রি পয়েন্ট গুলাতে মিটার করতেছে, অর্থাৎ সিগন্যাল বসাই দিছে। এবং সিগন্যাল গুলা একটা মানে মানে একটা সাইকেলে চলতে থাকে, অর্থাৎ একটা করে গাড়ি উঠে আর একটা আবার একটা একটা করে গাড়ি উঠতে দেয়। তো বেসিক্যালি যেটা হচ্ছে হাইওয়েতে যাতে জ্যামটা না হয়, জ্যামটা থাকে হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট গুলোতে। ঠিক আছে, যদি একবার কেউ হাইওয়েতে উঠে যেতে পারে, তার আর শেষ মুহূর্তে অর্থাৎ নামা পর্যন্ত তাকে কনজেশন ফিল করতে হবে না। ট্রাফিক সিগন্যাল সিনক্রোনাইজেশন বেসিক্যালি আর্টেরিয়াল যদি স্ট্রিট হয়, সো আর্টেরিয়াল স্ট্রিটে মাল্টিপল সিগন্যাল যদি মোটামুটি ইউনিফর্ম ডিস্টেন্সে থাকে, সেক্ষেত্রে আহ, যদি সিনক্রোনাইজ করা হয়, অর্থাৎ আহ, একসাথে লাইট গুলো অপারেট করে, তো সেক্ষেত্রে আমাদের এই কনজেশনটা কিছুটা মিটিগেট করা যায়। অর্থাৎ একবার এটা আমরা হয়তো গত 351-এও ডিসকাস করছি যে আমরা যদি একসাথে সবগুলা সিগন্যাল যতগুলো দেখতে পাচ্ছি সব গ্রিন করে যায় সিমালটেনিয়াসলি, তাহলে সে এক সিগন্যালেই পুরা স্ট্রেচ অফ রোড পার হয়ে চলে যেতে পারে। অথবা সিনক্রোনাইজ ওয়েতেও সে একটার পর একটা রেড গ্রিন হতে পারে, এবং সে যখন মুভ করতেছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড মুভমেন্টের সাথে সাথে সে গ্রিন লাইট দেখতেছে এবং সেটাকে সে অ্যাপ্রোচ করে সে চলে যেতে পারতেছে। তো সেক্ষেত্রেও কিন্তু তার এই যে স্টপ টাইম ডিলে গুলা মিনিমাইজ করতে পারতেছে। তো সেক্ষেত্রেও কনজেশনটা রিডিউস করা সম্ভব। কার ওনারশিপ রেস্ট্রিকশনস, অর্থাৎ গাড়ি কতজন আহ ব্যবহারকারী হবে সেটা রেস্ট্রিকশন করা। সেভারাল সিটিজ এন্ড কান্ট্রিজ হ্যাভ কোটাস ইন দ্য নাম্বার অফ লাইসেন্স প্লেটস, যেটা আমরা আগে ডিসকাস করছি। এবং এটা করতে হচ্ছে লাইসেন্সের জন্য হেভি ফি দেওয়া লাগে। বেসিক্যালি সিঙ্গাপুর ওরা নাম্বার প্লেট সেল করে, অকশন করে। সো নাম্বার অফ লাইসেন্স প্লেটস হচ্ছে ফিক্সড, এখন বিডিং করে যারা যারা নিতে পারে, আর বাকিরা সবাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এটা একটা বড় ফ্যাক্টর, যে যত তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া বা ড্যামেজড গাড়িগুলোকে রাস্তা থেকে সরায় দেওয়া যাবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই রাস্তাটাকে আবার ফ্রি করে দিতে পারবো। So making sure that vehicles involved in accidents or mechanical failures are removed as quickly as possible from the road, since accident on an average account between 20% and 20 to 30% of all
the causes of congestion. This strategy is particularly important. 6 seconds. Carpooling, এটা একটা স্ট্র্যাটেজি বেসিক্যালি। ইউএসএ তে যদি খেয়াল করো, যে যেহেতু সবাই ইন্ডিভিজুয়ালি একজন একজন একটা একটা গাড়ি নিয়ে আসে, তো সেই গাড়ির সংখ্যাটা যদি আমি একজন গাড়িতে না থেকে যদি দুইজন একটা গাড়িতে করে আসে, তাহলে আমার গাড়ির সংখ্যা হাফ হয়ে যাবে। তিনজন একটা গাড়িতে আসলে 1/3 হয়ে যাবে। চারজন যদি একটা গাড়িতে আসে, তাহলে সেই সংখ্যাটা 1/4 হয়ে যেতে পারে। ঠিক আছে, যেহেতু গাড়িতে এভারেজ চারজন একটা কারে ট্রাভেল করতে পারে কমফোর্টেবলি, মিনিমাম। তো ওইসব কনসিডারেশনে নিয়ে, যেহেতু বেসিক্যালি অফিসে ওদের ট্রেন্ড যেটা দেখতেছে যে বেসিক্যালি সবাই ইন্ডিভিজুয়াল গাড়ি নিয়ে আসে, তো সেটাকে ডিসকারেজ করে সবাই যাতে একলা না এসে মাল্টিপল প্যাসেঞ্জার আসে, সেই কারণে এই কার্পুলিং কনসেপ্টটা আসছে। এবং এরকম কিছু সাইন রাস্তার উপর দিয়ে রাখে যে কার্পুলস অনলি 2 or more persons পার ভেহিকেল, এবং একটা লেন শুধুমাত্র এই কার্পুলিং যারা করতেছে তাদের জন্য ডেজিগনেট করা থাকে। এই যে লেখা আছে অনলি পুল, ঠিক আছে, বা কার্পুল, বা এইচওভি লেন, হাই হাই অকুপেন্সি লেন, ঠিক আছে। অর্থাৎ দুইজন বা তার বেশি প্যাসেঞ্জার থাকলে তারা ওই লেনটা ব্যবহার করতে পারবে। তো দেখা যাচ্ছে বাকি সবাই একটা আসলে সিঙ্গেল ইউজার, যে কারণে তাদেরকে কনজেস্টেড লেনে থাকতে হচ্ছে। আর যারা মাল্টিপল প্যাসেঞ্জার নিয়ে আসছে, অর্থাৎ হয়তো হয়তো তারা দুইজন একই জায়গায় থাকে, কিন্তু একই জায়গায় অফিস করে, তো এক একদিন এক একজন গাড়ি নিয়ে আসতেছে আর একজনকে পুল করে নিয়ে আসতেছে, তো সে কিন্তু এই খালি লেনটা ব্যবহার করতে পারতেছে। তো এইটার সুবিধা আম, বেশ মজা। যেমন লস অ্যাঞ্জেলেসে যখন আমি গেছিলাম একটু ঘুরতে, তা আমি গেছি ঘুরতে, আমার সাথে আরো দুইজন ছিল। তা আমি গিয়ে দেখলাম যে কি সুন্দর রাস্তার মধ্যে জ্যাম, আমি যাব ঘুরতে বিচে, এখন কনজেস্টেড, বাকি সব লেন কনজেস্টেড, কিন্তু এইচওবি লেন খালি। তা আমি সুন্দর এইচওবি লেন দিয়ে ওদের পাশ দিয়ে সাই সাই করে বিচে চলে গেলাম ঘুরতে। ওরা অফিস যাওয়ার জন্য বসে আছে, আমি ঘুরতে গেছি, আমি গেছি ওদের আগে, সুন্দর ফাঁকা লেন দিয়ে। হ্যাঁ, যেটা খুব মজার জিনিস। তো অনেকে ইউজ করে, আবার অনেকে ভায়োলেটও করে কিছু কিছু ক্ষেত্রে। তো ভায়োলেট করে ধরলে অবশ্য ফাইন করে দিবে, কিন্তু তারপরও সুন্দর সিঙ্গেল লেনে বসে আছে। ভায়োলেশনটা করতে সাহস কম করে আসলে, আমাদের দেশের মতো না। কারণ ওখানে পানিশমেন্ট গুলো খুব সিভিয়ার। একটা পার্কিং টিকিট যদি খায় মিনিমাম $200, $200 মানে কত বাংলাদেশি টাকা, এখন প্রায় 25,000 টাকা। তো পার্কিং ভায়োলেশনে 25,000 টাকা একটা। তো এই জন্য সহজে ভায়োলেট করে না, ঠিক আছে। এইচওভি লেন্স, যেটা বললাম, হাই অকুপেন্সি ভেহিকেল লেন্স ensure that vehicles with 2 or more passengers have exclusive access to a less congested lane, particularly during peak hours. পিক আওয়ারে তারা বেশি সুবিধা পায়। অফ পিক টাইমে আসলে ডাজ নট ম্যাটার যে তুমি কোন লেনে আছো, কারণ সবগুলোই তখন ফ্লোয়িং থাকে। কিন্তু পিক আওয়ারে হচ্ছে কি এই সুবিধাটা পাওয়া যায়। কনজেশন প্রাইসিং, a variety of measures aimed at imposing charges on specific segments. A variety of measures aimed at imposing charges on specific segments of or regions of the transport system, mainly as a toll. The charges can also change during the day to reflect congestion levels so that drivers are incited to consider other time periods or other modes. ঠিক আছে। সো কিছু কিছু লেন যখন বেসিক্যালি
ফর এক্সাম্পল একটা 3 লেন বাই 3 লেন বা 6 লেনের এক্সপ্রেসওয়ে, সিটি এক্সপ্রেসওয়ে বেসিক্যালি, নাম হচ্ছে মোপ্যাক, অস্টিন সিটির মাঝখান দিয়ে যায়, বেসিক্যালি সিটি কমিউটিং এর জন্য। তো সেটাতেও যখন কনজেশন খুব বেশি সিভিয়ার হয়ে যাচ্ছিল, তখন তারা মাঝখানে 2টা লেনকে এরকম প্রাইসড বা টোল্ড করে দিছে, এবং সেটা টোলটা ভ্যারি করে কনজেশন লেভেলের উপরে। অর্থাৎ পিক টাইমে দেখা যায় যে ওইটার প্রাইসটা অনেক বাড়তে থাকে। বেসিক কথা হচ্ছে যে ওই লেনটাকে সব সময় ফ্লোতে রাখা। সো যার খুব ইমার্জেন্সি সে যাতে বক ডাউন না হয়ে ওই লেনটা ইউজ করে হয়তো বেশি কিছুটা এক্সট্রা টাকা পে করে সে তার ডেস্টিনেশনে তাড়াতাড়ি যেতে পারবে। ঠিক আছে। তো আলটিমেটলি এখানে যেটা হচ্ছে যে কনজেশন ম্যানেজমেন্ট বা ওই যে ডিমান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানুষকে মোবিলিটি সুবিধা দেওয়া, আবার ফ্যাসিলিটি বা সাপ্লাই আনলিমিটেড বা ব্লাইন্ডলি সাপ্লাই বাড়াতে থাকা, সেটাও না, কারণ বাড়াতে থাকলে কত লেভেল পর্যন্ত বাড়াবে। আর যদি খেয়াল করে দেখো, অস্টিন এখন আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য মেজর গ্রোয়িং সিটিজ, এবং টেক্সাস হচ্ছে মেজর ইকোনমি, কারণ বড় বড় সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে সে তারা বেসিক্যালি দাওয়াত দিয়ে নিয়ে গেছে ওখানে। হুম। অস্টিনে এখন একটা গিগা ফ্যাক্টরি খুলছে টেসলা। সো এখন ওখানকার ইকোনমি বুমিং, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসতেছে জবের জন্য। পুরা ইউএস থেকে লোকজন ওখানে ভিড় করতেছে জবের আশায়। ঠিক আছে, বড় বড় মেজর ইন্ডাস্ট্রি গুলো যখন শিফট করছে ওই বেসিক্যালি, তখন ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ইনকাম জেনারেট করতেছে। সো মানুষ ওদিকে মুভ করছে, কিন্তু এখন সিটির রোডওয়ের উপরেও কিন্তু ডিমান্ড বাড়তেছে একইভাবে। সেই জন্য যদি এখন রাস্তা খালি বড় করতে থাকে, তাহলে তো তার কোনো লিমিট থাকবে না। বেসিক্যালি সেক্ষেত্রে ডিমান্ড ম্যানেজমেন্ট করা ছাড়া অপশন কম। পার্কিং ম্যানেজমেন্ট আরেকটা ইস্যু। রিমুভিং পার্কিং অর ফ্রি পার্কিং স্পেসেস ক্যান বি অ্যান এফেক্টিভ decision tool since it reduces cruising and enables those willing to pay to access an area. ঠিক আছে, পার্কিং ম্যানেজমেন্ট করেও এটা করা যেতে পারে। পাবলিক ট্রানজিট, যদি পাবলিক ট্রানজিট ফ্যাসিলিটি ইমপ্রুভ করা যায়, তাহলে রাস্তার কনজেশন কমানো যায়। এটার একটা বড় উদাহরণ হচ্ছে আপাতত আমাদের এই মিরপুর 10 থেকে আগারগাঁও পর্যন্ত যে রাস্তাটা, সেটা, এই রাস্তাটাতে সারা জীবন সেই লেভেলের কনজেশন ছিল। এখন এইটার নিচে তেমন কনজেশন দেখা যায় না, কারণ সবাই এখন মেট্রোতে উঠে। এই এলাকার লোকজন সবার আগে মেট্রো ব্যবহার করার সুযোগ পাইছে, এবং এরা প্রচুর পরিমাণে এখন সবাই মেট্রো ব্যবহার করে। সো মেট্রো ব্যবহার করার কারণে নিচের রাস্তায় আসলে ডিমান্ড কমে গেছে অনেক। So offering alternatives to driving that can significantly improve efficiency, notably if it circulates on its own infrastructure, যেটা মেট্রো দিতে পারতেছে, and is well integrated within a city's development plans. However, public transit has its own set of issues. So public transit এর নিজের কিছু ইস্যু আছে, সেটা আমরা দেখবো। নন মোটরাইজড ট্রান্সপোর্টেশন, এটার একটা সমস্যা আমাদের। Since the great majority of urban trips are over short distances, non-motorized modes, particularly walking and cycling, have an important role to play in supporting urban mobility. The provision of adequate infrastructure, such as sidewalks, is often a low priority, as non-motorized transportation is often perceived as not modern, in spite of the important role it needs to assume in urban areas. সেখানে যেটা বেসিক্যালি আসছে সেটা হচ্ছে যে ওয়াকিং এবং সাইক্লিং মোডটাকে প্রমোট করা, রিক্সা না। ঠিক আছে, রিক্সা আবার আবার একটা ই- উল্টা এফেক্ট আছে। ঠিক আছে, বেসিক সমস্যা হচ্ছে যে সে যখন ক্যারি করতেছে না, তখন সে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতেছে, এবং আননেসেসারিলি সে কিছু জায়গা ব্লক করে রাখতেছে। আর রাস্তা, বাংলাদেশে আর একটা ইস্যু হচ্ছে রিক্সাকে কেউ কিছু বলতে পারে না, কারণ রিক্সার কোনো লাইসেন্স নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স নাই, যে তাকে যে কোনো টিকিট দিবে রুলস ভায়োলেট করার জন্য, সেই কোনো সুযোগ নাই। ঠিক আছে। আর সবচেয়ে বড় হচ্ছে একটা জিনিস, যখন আরবান ট্রান্সপোর্ট মোড যেগুলো আছে, বেসিক্যালি পাবলিক ট্রান্সপোর্ট মোড, যেমন ট্রানজিট, মাস ট্রানজিট, এগুলার জন্য আসলে আমাদের আরেকটা যেটা আহ, বড়
সাপ্লিমেন্টারি মোড, সেটা হচ্ছে ওয়াকিং। হ্যাঁ, সো ওয়াকিং এর জন্য, অর্থাৎ ওয়াকের জন্য, ওয়াক করার জন্য কমফোর্টেবলি যে পরিমাণ ফুটপাত দরকার, সেটা এনশিওর করা লাগবে। না হলে মানুষ স্টেশনের নিচে নেমে যদি হাঁটতে না পারে, সে যদি আবার রিক্সায় উঠে, তাহলে স্টেশনের মুখে বা স্টেশন থেকে যেখানে নামতেছে মানুষ বা উঠতেছে সেই জায়গাগুলোতে কিন্তু আবার এই রিক্সার কনজেশন বা এই ছোটখাটো ভেহিকেলের কনজেশন লেগে থাকবে, যেমন লেগুনা রিক্সা। ঠিক আছে। তো সেটাকে দূর করার জন্য মানুষের এক নম্বর হচ্ছে ওয়াকিং হ্যাবিট তৈরি করতে হবে, এবং ওয়াকিং হ্যাবিট তৈরি করার জন্য তাকে কমফোর্টেবল সেফ ওয়াকওয়ে দিতে হবে, যেটা আমাদের এখানে নাই। তো বাইরে গেলে হয়তো তোমরা যদি দেখো যারা ট্রানজিট ওরিয়েন্টেড, হ্যাঁ, যে ওই যদি ইউরোপ গিয়ে থাকো, দেখবা যে ওয়াকওয়ে গুলো অনেক চওড়া চওড়া হয়। হুম, সিঙ্গাপুরে বা অন্যান্য দেশে যেখানে ওয়াকিং মোডটা, অর্থাৎ বেসিক্যালি যেখানে পাবলিক ট্রান্সপোর্ট মোডটা খুবই আহ কি বলবো, কম্পিটিটিভ বা লুক্রেটিভ, সেসব জায়গায় অবশ্যই ওয়াকিং এর জন্য বা ওয়াকিং এর যে ফ্যাসিলিটি গুলো সেগুলো খুবই ওয়েল মেনটেন এবং ইমপ্রুভড কন্ডিশনে থাকবে। ঠিক আছে। আমরা তাহলে চাই আরবান ট্রানজিট চ্যালেঞ্জ। তো আরবান ট্রানজিটেরও কিছু চ্যালেঞ্জ আছে, কারণ ট্রানজিট এক্সপেন্সিভ আইটেমস। এখানে বেসিক্যালি বিআরটি, বাস র্যাপিড ট্রানজিটের ছবি দেখা যাচ্ছে একটা লেফটে। বাকিগুলো হচ্ছে আমাদের বেশ কিছু বিআরটি এবং এমআরটির ছবি দেখা যাচ্ছে, অথবা লাইট রেল ট্রানজিট এলআরটি এর ছবিও আছে। As cities continue to become more dispersed, যত সিটি বড় হতে থাকবে, দ্য কস্ট অফ বিল্ডিং অ্যান্ড অপারেটিং পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইনক্রিজেস। ঠিক আছে, যত বড় শহর হবে আস্তে আস্তে তার প্রত্যেকটা ইন্টারেস্ট পয়েন্টকে কানেক্ট করার জন্য কিন্তু ট্রান্সপোর্ট নেটওয়ার্কটাও বড় হতে থাকবে। বেসিক্যালি সেই সাথে সাথে আমার এই বিল্ডিং অ্যান্ড অপারেটিং পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ এই যে নেটওয়ার্ক, পাবলিক ট্রান্সপোর্টের যে নেটওয়ার্ক, সেটাও যত বড় হবে, সেটাকে বিল্ড করতে, অপারেট করতেও আমার খরচটা তত বাড়বে। ঠিক আছে। ফর ইনস্টেন্স, as of 2015, about 201 urban agglomerations had a subway system, the great majority of them being in developed countries. 2015 নাগাদ অ্যাবাউট 201টা আরবান সিটিতে বা আরবান এরিয়াতে সাবওয়ে সিস্টেম ছিল, এবং এখন হয়তো ঢাকাও যুক্ত হয়েছে সেখানে, বা যুক্ত যুক্ত হবে। সাবওয়ে বলা যাবে না আমাদের এখনো, আমরা এখনো আন্ডারগ্রাউন্ড সিস্টেমে যাইনি। So furthermore, dispersed residential patterns are a characteristics of automobile dependent cities that makes public transportation system less convenient to support urban mobility. ঠিক আছে। dispersed residential pattern যদি হয়, সো ছড়ানো ছিটানো ভাবে যদি মানুষ বসবাস করে, সেক্ষেত্রে অটোমোবাইলটা হচ্ছে বেস্ট চয়েস, এবং পাবলিক ট্রান্সপোর্ট মোডটাও আসলে তখন লুক্রেটিভ না, বা ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি কোনোভাবে এটাকে লুক্রেটিভ করা যায় না। কারণ একজন প্যাসেঞ্জারকে তুলতে যার যে পরিমাণ ট্রাভেল করতে হবে, যে পরিমাণ সময় লাগবে, সেইটা আসলে ওই প্যাসেঞ্জার ওই টিকিট অত দাম দিয়ে কিনবেও না। এক মিনিট, হ্যাঁ।
Sorry. Furthermore, dispersed residential patterns are characteristic of automobile dependent cities. In many cities, additional investment in public transit did not result in significant additional ridership. অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে ইনার্শিয়াও চলে আসে, এবং যদি সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স তারা দেখতে না পারে, বেসিক্যালি সে যে মোডে আছে সেই মোড থেকে অপর মোডকে যদি তার কাছে লুক্রেটিভ মনে না হয়, সেক্ষেত্রেও কিন্তু সে মুভ করবে না। Unplanned and uncoordinated land development has led to rapid extension of the urban periphery. Residents, by selecting housing in outlying areas, restrict their potential access to public transport. সো দূরবর্তী এলাকায় যারা বসবাস করতেছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আহ, যেহেতু আর কোনো অপশন থাকে না, কারণ পাবলিক ট্রান্সপোর্ট হয়তো তার আশেপাশে নাই, যে কারণে তাকে রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল চয়েসের কারণেই তাকে অটোমোবাইলের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। ওভার ইনভেস্টমেন্ট and underinvestment in public transit are both complex challenges. Over investment কখন হচ্ছে when investments do not appear to imply significant benefits, এবং under investment when there is a substantial unmet demand। ঠিক আছে, অর্থাৎ আমার আরো বেশি চাহিদা আছে কিন্তু আমি সার্ভিস দিতে পারতেছি না। আমাদের যেমন হচ্ছে বেসিক্যালি হচ্ছে আন্ডার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, পাবলিক বাস সার্ভিস হচ্ছে আন্ডার ইনভেস্টমেন্ট। আমাদের পাবলিক বেসিক্যালি প্যাসেঞ্জাররা হচ্ছে কি বলবো, ক্যাপটিভ ইউজার। এবং বাস বাসের যারা আহ, মালিক, তারা বেসিক্যালি পলিটিক্যালি কানেক্টেড থাকে। তো যে কারণে এই ভাঙাচুরা বাস, যেগুলো আসলে বেসিক্যালি একটা সিটিতে পারমিশনই পাবে না চলার, তারাও ওই ধরনের বাসও চালাতে পারে। ভালো বাস সার্ভিস মানুষ পায় না। হম যেহেতু ক্যাপটিভ ইউজার, তার অপশন নেই, তাকে ওই ভাঙাচোরা বাসেই চড়তে হয়। হ্যাঁ, কিন্তু অল্টারনেটিভ ক্রিয়েট হয় না, এবং গভর্নমেন্টও হয়তো ইমপ্লিমেন্ট বা এনফোর্স করতে পারে না যে কোয়ালিটি সার্ভিস মানুষকে দেওয়ার জন্য। সো আর ট্রানজিট ইজ প্রিডমিনেন্টলি অ্যান আরবান ট্রান্সপোর্ট মোড। কেন? কারণ আরবান এরিয়া ছাড়া ট্রানজিট ফাইনান্সিয়ালি বা ইকোনমিক্যালি ভায়াবল হবে না। তার একটা বড় কারণ হচ্ছে ওই যে ডেন্সিটি। একটা হচ্ছে ডেন্সিটি, একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি ডেন্সিটি, আর একটা হচ্ছে হাই শর্ট ডিস্টেন্স মোবিলিটি ডিমান্ডস এফিসিয়েন্সির জন্য। অর্থাৎ আরবান ট্রানজিট বা ট্রানজিটের এফিসিয়েন্সি বাড়ে হচ্ছে যখন হাই ডেন্সিটি পপুলেশন খুব হাই ডেন্সিটি হয়, মাল্টি হাই রাইজ সোসাইটি। ঠিক আছে, মানুষ 20 তলা 25 তলা বিল্ডিং থেকে নামবে, নেমে আর একটা খুব শর্ট ডিস্টেন্সের আর একটা হাই ডেন্সিটি এরিয়াতে যাবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, অল্প ডিস্টেন্স যাবে কিন্তু অনেক প্যাসেঞ্জার অনেক বেশি। সো যত কম ডিস্টেন্স ট্রাভেল করবে, বা তত কম ট্র্যাক তৈরি করতে হবে, বা তত কম নাম্বার অফ আমার সেট অফ কি বলি ট্রেন ইউজ করতে হবে, সব দিক থেকে আমার কিন্তু খরচ কমে আসবে। ঠিক আছে, একটা 20 কিলোমিটার আহ কি বলবো মেট্রো ট্র্যাক করতে যদি আমার 20,000 কোটি টাকা লাগে, সেক্ষেত্রে যদি আমার দশ দশ কিলোমিটার করতে হয়, আমার টাকা কিন্তু অর্ধেক হয়ে গেছে। স্ট্রেট ফরওয়ার্ড না হলেও কাছাকাছি 10,000 কোটি টাকা, অর্থাৎ 50% হয়ে গেছে। এটা অপারেটিং কস্টও কমে আসবে। ঠিক আছে, লিনিয়ারের থেকেও হয়তো আর একটু সিভিয়ারলি কমে আসবে। সেকেন্ড হচ্ছে আমার কত সেট অফ ট্রেন লাগবে। So, আমার যত লম্বা ট্র্যাক, তত সময় লাগবে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে। তো এক মাথা থেকে আরেক মাথায় যাবে, সেই ট্রেনটা আবার ফেরত আসবে। ঠিক আছে, একটা সাইকেল কমপ্লিট হলো। সো যদি ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার এই মেট্রো লাইন 6 এক এক মাথা থেকে আরেক মাথা যেতে 38 মিনিট লাগে, সেটা আবার ফেরত আসবে 38 মিনিট। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে কত, 1 ঘন্টা 16 মিনিট, তাই তো? এই 1 ঘন্টা 16 মিনিট, এখন যদি আমি প্রত্যেক 2 মিনিট পর পর সে আমি 2 মিনিট পর পর একটা সার্ভিস দিতে চাই, যে মানুষ 2 মিনিট দাঁড়ায় থাকলে সে একটা ট্রেন পাবে, তাহলে আমার কত সেট ট্রেন লাগবে? ঠিক আছে, আমার এখানে হচ্ছে 38, তো 70, 76 মিনিট হচ্ছে তার সাইকেল টাইম। অর্থাৎ একটা ট্রেন যে রওনা করছে 76 মিনিট আগে, সে আর সেকেন্ড ট্রিপ দিতে পারবে না। তাহলে আমার অ্যাটলিস্ট 38 আমার ট্রেন সেট লাগবে যদি আমি 2 মিনিট পর পর চালাতে চাই। কিন্তু সেই টাইমটা যদি হয়তো আমার 40 মিনিটস,
অর্থাৎ 20 মিনিট ডাউন 20 মিনিট আপ, তাইলে আমি 20 সেট ট্রেন দিয়ে চালাতে পারতাম। ঠিক আছে। সো আমার কিন্তু তখন অ্যাডিশনাল সেট অফ ট্রেনস আমাকে অ্যাভেলেবল রাখতে হবে। কারণ পিক টাইমে হয়তো আমি যেটা বলছি এটা হচ্ছে আমার পিক টাইম, আমি 3 মিনিট পর পর পিক টাইমে চালাবো। অফ পিক টাইমে আমি হয়তো 15 মিনিট পর পর চালাবো, তখন কিন্তু আমার এই ট্রেন সেট গুলা বসে থাকবে। তার মানে আমি তাকে ইউজ করতে পারতেছি না, কিন্তু কিনে রাখতে হয়েছে আমাকে, এবং তার ডেপ্রিসিয়েশনও হবে। ঠিক আছে। তো বুঝতে পারছো, যখনই আমি নেটওয়ার্কটাকে ছোট করে ফেলবো, তখনই আমার এই এক্সপেন্সেস গুলো কমে আসবে। আর যদি ট্রিপ গুলো হাই ডেন্সিটি হয়, ট্রিপের সংখ্যা বেশি হবে, শর্ট ডিস্টেন্স ট্রিপ। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এই আরবান ট্রানজিট গুলা এফিসিয়েন্ট হবে। এবং বেসিক্যালি ভবিষ্যতে হয়তো দেখতে পারবা, এখনো ইনফরমেশন আসে নাই কারণ এখন মাত্র শুরু করছে, এই যে কোনো আরবান ট্রানজিট, এই যে যেমন এমআরটি বিআরটি এগুলা, এমআরটি বেসিক্যালি এমআরটি নিজের পয়সায় চলতে পারে না। হ্যাঁ, কারণ টিকিটের যে খরচ সেটা খুবই সামান্য তার এক্সপেন্সেস এক্সপেন্সেস থাকে। ঠিক আছে। সো অনেক ক্ষেত্রে এগুলা সাবসিডাইজড হয়। তো লোয়ার ডেন্সিটি এরিয়াতে এগুলো আসলে অপারেট করতে পারে না অনেক ক্ষেত্রে। লোয়ার সাবার এরিয়াতে যে কানেকশন গুলো থাকে সেগুলো হয় আহ, এক নম্বর প্রথমে যেটা হয় যে দেখা যায় যে ডিমান্ড কম, অল্প স্বল্প ডিমান্ড। সো সেটা কি করে সে, একটা সাইক্লিং এফেক্ট আছে, যেমন যখন ডিমান্ড কম সে কি করবে, ফ্রিকোয়েন্সি কমাই দিবে, হয়তো 5 মিনিট পর পর না দিয়ে বলবে যে ঠিক আছে 15 মিনিট পর পর দিই। দেখা গেল যে 15 মিনিট পর পর যখন দিচ্ছে, তখন যারা ইউজার ছিল তারা বলবে যে আমি 15 মিনিট কেন দাঁড়ায় থাকবো, তার থেকে আমি গাড়ি নিয়ে চলে যাই। তাহলে কি হলো, তার ইউজার আরো কমে গেল। তখন সে 15 মিনিটের জায়গায় বললো ঠিক আছে ইউজার কমে গেছে তো 30 মিনিট করে দাও, 30 মিনিট পর পর ট্রেন সার্ভিস। আচ্ছা ঠিক আছে, তখন যারা ইউজার ছিল বাকি তারাও বলবে যে না এত দেরি করে এত সময় ধরে তো আমি যেতে পারবো না, আমি তার থেকে গাড়ি নিয়ে চলে যাই। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি তার ইউজারের সংখ্যা কমতে কমতে একসময় ওই সার্ভিস আর চালানোই যাবে। Transit systems are made up of many types of services. Different modes are used to provide complementary services within the transit system and in some cases between the transit system and other transport systems. So এই যে কানেক্টিভিটি এটা একটি ইস্যু। ঠিক আছে। অনেক সময় ট্রানজিট ট্রানজিট বেসিক্যালি কি ফিক্সড একটা স্ট্রাকচার। হ্যাঁ, সে সার্টেন পয়েন্টস দিয়ে যাবে, যেমন শাহবাগ দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে টিএসসি দিয়ে যাবে, তোমার এই কি বলে ফার্ম গেট দিয়ে যাবে। কিন্তু তোমার সব সময় সবার কাজ যে ওই ফার্ম গেটেই হবে, টিএসসি তেই হবে, সবাই তো টিএসসি তে বসে বসে কাজ করবে তা তো না। এখন বুয়েটের স্টুডেন্ট যদি সে টিএসসি তে, টিএসসি স্টুডেন্ট টিএসসি স্টেশন ইউজ করে, তাকে মাঝখানের অংশটা তো তাকে ট্রাভেল করতে হবে। যদি ওয়াকিং ডিস্টেন্সে থাকে তাহলে সে ওয়াক করবে, যদি ওয়াকিং ডিস্টেন্স না থাকে তখন তাকে আদার মোড ইউজ করতে হবে। ঠিক আছে। সো ফিডার সিস্টেম থাকতে হবে, ফিডার সিস্টেম অর্থাৎ একটা সার্টেন, একটা স্টেশনের আশেপাশে একটা সার্টেন জোনকে ফিড করতে হবে। যদি ফিডার সিস্টেম না থাকে তাহলে কি হবে, এই যে ছোট ছোট ওই যে ট্রান্সপোর্ট মোড গুলো যেমন রিক্সা, ঠিক আছে, এইসব জিনিসগুলোর আধিক্য বেড়ে যাবে। তো আলটিমেটলি যেটা হবে যে রাস্তার ওই অংশটা আবার আনইউজেবল হয়ে যাবে। ঠিক আছে, বা কনজেস্টেড হয়ে যাবে। সো একটা ট্রানজিট সিস্টেমের বেসিক্যালি বেশ কিছু কম্পোনেন্ট থাকে, শুধুমাত্র একটা আমি ট্রানজিট লাইন করে দিয়ে কিছু ট্রেন চালাইলাম সেরকম না, পুরো নেটওয়ার্কটাকে আমাকে ডিজাইন করতে হবে। তো দেখো কতগুলো কম্পোনেন্ট হইতে পারে। আহ, এখানে একটা আরবান ট্রানজিট সিস্টেমের কথা বলতেছে, ট্রানজিট সিস্টেম নট ট্রানজিট অনলি, ট্রানজিটের কথা বলছে না। ঠিক আছে। যেমন মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন কোনটা, এখানে দুইটা, বেসিক্যালি দুইটা লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে ধরো ইস্ট ওয়েস্ট লাইন আর একটা হচ্ছে নর্থ সাউথ, বলা যেতে পারে নর্থ সাউথ লাইন, দুইটা মেট্রো লাইন। হ্যাঁ, এমআরটি লাইন যদি বলি, দুইটা মেট্রো লাইন এবং একটা মিড পয়েন্ট যেখানে তারা ক্রস করতেছে সেটাকে বলছে ট্রান্সফার স্টেশন, একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য। হুম। এরপর কি আছে দেখো, যেই অংশগুলাতে মেট্রো কাভার করতেছে না, সেই সেই এরিয়াগুলো, লাইট লো ডেন্সিটি এরিয়াগুলোতে সার্ভিস করার জন্য বাস আছে, এবং এই বাসগুলো আবার এই মেট্রো স্টেশনের সাথে কানেক্টেড। ঠিক আছে, বেসিক্যালি এগুলো ফিডার সিস্টেম। ঠিক আছে। ওই মেট্রো স্টেশন থেকে তার ডেস্টিনেশনে পৌঁছায় দেওয়ার জন্য এই বাস সার্ভিস গুলো ব্যবহার করা হচ্ছে। সো বাসের সার্ভিসের মধ্যে আবার দুই ধরনের সার্ভিস হতে পারে, নর্মাল এবং এক্সপ্রেস। এক্সপ্রেস বাস সার্ভিস গুলা সবগুলা পয়েন্টে থামে না, স্কিপ করে। হ্যাঁ, অনেকগুলা স্টপেজ স্কিপ করে যাতে তার সময়টা কম লাগে, এক্সপ্রেস সার্ভিস দিবে। আর লোকাল সার্ভিস হলে সে সবগুলো স্টপেজ ধরে ধরে যাবে। শাটল স্টপ, শাটল সার্ভিস বেসিক্যালি দুইটা, এই যে এখানে দেখতেছো দুইটা স্টেশনের মাঝখানে হয়তো একটা শাটল স্টপ আছে শাটল সার্ভিস দেওয়ার জন্য। শাটল সার্ভিস মিনস হচ্ছে একটা
জোন থেকে বা একটা আহ, মানে স্পেসিফাইড লোকেশন থেকে মানুষকে তুলবে, তুলে নিয়ে স্টেশনে ড্রপ করবে, আবার স্টেশন থেকে তুলবে এবং ওই জোনে এসে ড্রপ করবে। ফর এক্সাম্পল, ইউটি অস্টিনের যেই নেটওয়ার্ক, বেসিক্যালি অস্টিনের নেটওয়ার্ক নিয়ে আমি বেশি কথা বলি কারণ আমি অস্টিনের থেকে আসছি। তো অস্টিনের এরকম একটা ট্রেন লাইন আছে যেটা বলা হচ্ছে রেড লাইন। ওর নাম হচ্ছে রেড লাইন। রেড লাইন এটা হচ্ছে সিটি সেন্টার থেকে শুরু হয়, সাভার পর্যন্ত যায় ট্রেন সার্ভিস। সো এই রেড লাইনের একটা স্টেশন অস্টিন, ইউটি অস্টিনের একটা পেরিফেরাল একটা পয়েন্টে পড়ছে। তো মেইন ক্যাম্পাস থেকে একটু দূরে, ওয়াকিং ডিস্টেন্সটা একটু বেশি। সো ওইটাকে ফিড করার জন্য একটা শাটল সার্ভিস আছে। অর্থাৎ বাসটা ইউটি অস্টিনের ক্যাম্পাস থেকে স্টুডেন্ট পিক করে ওই স্টেশনে ড্রপ করে, আবার ওই স্টেশন থেকে পিক করে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ড্রপ করে, শাটল সার্ভিস। ঠিক আছে। তো শাটল সার্ভিস গুলো যেমন দেখতে পাচ্ছ, যেমন এখানে হয়তো একটা মার্কেট জোন আছে বা একটা ইনস্টিটিউশন আছে, সে কি করতেছে এই স্টেশনটাকে কাভার করতেছে বা এই স্টেশনটাকে ইউজ করতেছে। সো শাটল সার্ভিসের মাধ্যমে প্যাসেঞ্জাররা ওই ইনস্টিটিউশন বা ওই জোন থেকে, মার্কেট এরিয়া থেকে নিয়ে সে স্টেশনে ড্রপ করতেছে, আবার স্টেশন থেকে তুলে এসে সে এখানে ড্রপ করছে। ফর এক্সাম্পল, এখন যদি তোমরা বুয়েটের স্টুডেন্টরা এমআরটি লাইন 6 ইউজ করতে চাও, তোমরা হয়তো বুয়েট বুয়েট কি বলবো, তোমাদের অথরিটির কাছে তোমাদের একটা হাম্বল রিকোয়েস্ট বা দাবি থাকতে পারে যে একটা শাটল বাস সার্ভিস দেওয়া যায় কিনা। টিএসসি থেকে তোমাদের এই বাসটা টিএসসি থেকে বুয়েট স্টুডেন্ট পিক করবে, বুয়েট ক্যাম্পাসে ড্রপ করবে। দুইটা ক্যাম্পাস আছে আমাদের। সো ক্যাম্পাসে ড্রপ করবে, আবার সে ক্যাম্পাস থেকে পিক করে নিয়ে এমআরটি লাইন 6 এর স্টেশনের নিচে ড্রপ করবে টিএসসি তে। সেটা হয়তো এখানে 15 মিনিট পর পর হইতে পারে। বাসটা একটা বাস বা দুইটা বাস ঘুরতে থাকবে। হম। এখন টাইম ফিক্স হইতে পারে হয়তো সকালবেলা এবং দুপুরবেলা বা রাতের সন্ধ্যার সময়, যে কোনো একটা ইয়ে হইতে পারে। এখন কতটুকু দিতে পারবে জানি না। তাহলে যেটা হবে, এইটা আসলে বেসিক্যালি ফিডিং লুপটাকে কমপ্লিট করবে। ঠিক আছে। এরপর হচ্ছে কি প্যারা ট্রানজিট এবং ট্যাক্সি সার্ভিস। সো প্যারা ট্রানজিট বেসিক্যালি হচ্ছে গিয়ে অন ডিমান্ড সার্ভিস। হুম। আর ট্যাক্সি সার্ভিসের একটা বাউন্ডারি দেওয়া আছে যে আরবান ট্যাক্সি সার্ভিস গুলা হয়তো এই জোনের মধ্যে সার্ভ করবে, এর বাইরে চলে গেলে আদার জুরিসডিকশন বা আদার এরিয়া, আদার লোকেশনে চলে যাবে, তো সেখানকার সার্ভিসটা ডিফারেন্ট হবে বা অন্য অপারেটর দিয়ে সার্ভ করবে। যেমন ঢাকার সিএনজি একটা মার্ক করা থাকে, গাজীপুরের সিএনজি অটোরিকশা গুলো ঢাকার ভিতরে ঢুকতে পারে না লিগালি। ঠিক আছে, সেরকম। তো জোন ঠিক করা যে কে কোন জোনে সার্ভ করবে। এবং এই প্যারাট্রানজিট গুলো বেসিক্যালি ওই পেরিফেরাল যে স্টেশন গুলো আছে সেগুলাকে সার্ভ করার জন্য। অর্থাৎ মানুষ তার বাসা বাড়ি থেকে হয়তো আসলো, এসে এখানে ড্রপ করে পেরিফেরাল স্টেশন থেকে উঠে সিটি সেন্টারে যাওয়ার জন্য এই মেট্রো সার্ভিস গুলো ইউজ করলো, এবং মেট্রো সিটি সেন্টারের মেট্রো সার্ভিস থেকে নেমে সে হয়তো তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাস সার্ভিস ইউজ করবে। একটা টিকিট দিয়েই কিন্তু সে মেট্রো বাস সব ইউজ করতে পারে। এই সিস্টেম এখন আমাদের এমআরটি লাইন 6-এও করার ইয়ে আছে যে এমআরটি পাস, সেটা দিয়ে অনেক ক্ষেত্রে বাসের ফেয়ার পে করা যায়। কিন্তু আমাদের বাস সার্ভিস গুলো আবার সব তো ক্যাশলেস সিস্টেম না, কিছু হচ্ছে ওই যে ক্যাশ বেস সিস্টেম, হাতে হাতে টাকা নাই, তো ওগুলা হয়তো এখনো ফুলি ইন্টিগ্রেটেড হয়নি। তো এতক্ষণ যে বললাম যে মেট্রো সিস্টেম গুলা, সেগুলো এখানে আমরা আরো ডিটেলসে ইলাবোরেটলি বলতেছি, কিন্তু সময় তো মনে হচ্ছে তোমাদের শেষ। তো এটা আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব, মেট্রো সিস্টেম থেকে। হ্যাঁ, আরবান ট্রানজিট সিস্টেম বেসিক্যালি, এখান থেকে আমরা আবার কন্টিনিউ করব। তো তোমাদের কি অবস্থা? আজকে একটু কম দেখলাম যে উপস্থিতি কম, তোমাদের 70 দেখতেছি আমি। সো বাকিদেরকেও একটু বলে রাখি, অ্যাটেন্ডেন্স কিন্তু 10% মার্কস ক্যারি করে। হয়তো তোমার অ্যাটেন্ডেন্সে যদি শর্টফল হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেড ছুটে যাওয়ার চান্স আছে, বেশ ভালোই চান্স আছে। তো অ্যাটেন্ডেন্স মিস করলে এক নম্বর হচ্ছে 10% তো হারাবা। 2 নম্বর হচ্ছে যদি কোয়েশ্চেন কনসেপচুয়াল হয় সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবা না, শুধু শিট করে পারবা না। ঠিক আছে, সেই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আর এই তো এখন বলো, তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে বলো।
আচ্ছা, আজকে কি বুয়েটের বাস চলছে জানো? অফলাইনে ক্লাস হচ্ছে তো আজকে না, কয়েকটা বুয়েটের ব্যাচের। বাস চলছে নাকি জানো? বাস বাস এটা বের যাই না হয়েছে? স্যার, এটা যাই না স্যার। ও, না বাস চললে তো অফলাইন হইতে পারতো। হুম। তোমাদের মনে হয় আর ক্লাস নেই, এই জন্য আমাদের সিআর বললো যে স্যার অনলাইন হলে ভালো। স্যার অনলাইনে ভালো স্যার। ভালো, কিন্তু আবার বেশি অনলাইন করতে গেলে তো ইউনিভার্সিটির নিয়ম আছে না একটা। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে যদি তো একটু ইস্যু আছে, এই জন্য অনলাইনই চালাই দিলাম। কিন্তু অফলাইন হলে ভালো, তোমাদের সাথে কথাবার্তা বলা যায়, দেখা যায় কি করতেছো না। এই যে কয়জন যে ঘুমাইতেছে সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, সেটা তো রেজাল্ট দিয়ে যখন পরীক্ষা দিবে তারপর বোঝা যাবে যে আসলে তারা ঘুমাইছে। তো ঠিক আছে, আমরা তাহলে শেষ করি, যে 10টা তো বেজেই গেল।